সবচেয়ে বড় অপরাধ হচ্ছে আমি ভারত বিরোধী কথা বলি, ফেসিবাদ সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলি। বর্তমান যারা উপদেষ্টা আছেন এদের পিএসের যেই ব্যাংক ব্যালেন্স এই সব হিসাব নিকাশ আমার ফোনে ছিল, এবং এদের তথ্যগুলো আমি একমাত্র ব্যক্তি বাংলাদেশে দাঁড়িয়ে আমি এদের তথ্য ফাঁস করেছিলাম। বলছিলাম যে যমুনা থেকে 40 কোটি টাকার মতো এদের পিএসরা নিয়েছে, এবং প্রায় 200-300 কোটি টাকার মালিক এই আসিফের পিএস মুয়াজ্জিম। তো এটা আমার জন্য কাল হয়ে দাঁড়াইছে। আমি গত ওই যে আপনি দেখেন গত 7 তারিখে আমি আপনাদেরকে দেখাই, গত 8 তারিখে এই যে গত 8 তারিখে ওবার অ্যাপের মাধ্যমে আমি সকাল দিকে সেহরি করে সতর্কঘাট থেকে মিরপুরের উদ্দেশ্যে রওনা দিই। এক ব্যক্তির থেকে আমি টাকা পাইতাম। তো হঠাৎ করে চারপাশ থেকে আমি যখন মিরপুরে মুভ করি তখন পিছর থেকে মানে মিরপুরের রাস্তা থেকে 4-5 জন অস্ত্র নিয়ে আমাকে ধাওয়া করে। তাদের কাছে পিস্তল ছিল এবং আরও কিছু অস্ত্র টস্ত্র ছিল। তো আমার যে ওভার ড্রাইভার আমি তাকে বললাম যে ভাই আপনি ভয় পায়েন না, পিছের থেকে তো ডাকাত ডাকাত বলে চিল্লাচ্ছে, আপনি থানার দিকে গাড়ি ঢুকানোর চেষ্টা করেন, আশেপাশে যদি কোনো থানা থাকে। পরে আমাকে উনি বললো যে ঠিক আছে ভাই আমি থানার দিকে মুভ করতেছি। থানার দিকে যখন গাড়ি ঢুকায় পিছের থেকে উনি আমার গাড়ি সামনে থেকে অস্ত্র টস্ত্র দিয়ে আটকায়, সেখানে মব সৃষ্টি করে। তারা 5-6 জন ইয়াং ছেলে এবং অনেকে মাস্ক টাক্স পরা, কালো ড্রেস পরা ছিল, কালো শার্ট পরা, আমাকে আটকিয়ে এরা বলতেছে যে ডাকাত ডাকাত। আশেপাশে আরও 20-25 জন ছেলে পেলে আইসে আমার মোবাইল টোবাইল সব নিয়ে গেছে, আমার মানি ব্যাগে টাকা ছিল, টাকা পয়সা নিয়ে গিয়ে পরবর্তীতে আমাকে র্যাবের কাছে হ্যান্ড ওভার করছে। র্যাবের কাছে হ্যান্ড ওভার করার পরে পরবর্তীতে আমি জানতে পারি আমার নামে নাকি ডাকাতির মামলা দিচ্ছে। আমাকে থানায় নিয়ে গেছে। আমার ঘটনা হচ্ছে মিরপুরে। আমার মামলার চার্জশিটে লেখা আছে যে আমাকে নাকি হাবিবনগর 300 ফিট থেকে ধরা হয়েছে। কিন্তু আমি একজন দুবাইতে ব্যবসা করি, সেখানে পড়াশোনা করি এবং দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ভারতের বিরুদ্ধে কথা বলি। তো এরকম একজন ছেলে একটা ডাকাতি করতে যাবে, এটা মানে বিশ্বাসযোগ্য হয় কিভাবে, এটা আমার মাথায় ধরে না। তার ভিতরে হচ্ছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমি মিরপুরে ধরা খেলাম, আমার মামলা দিল হচ্ছে রূপগঞ্জ থানায়, অর্থাৎ 300 ফিটের রাস্তায়। আমাকে মিরপুর মডেল থানা কিংবা আমাকে নিয়ে যাবে হচ্ছে কেরানীগঞ্জে বা এই জজকোটে, আমাকে নিয়ে গেছে রূপগঞ্জের থানায়। সেখানে নিয়ে মানসিকভাবে টর্চার করছে। এখন পর্যন্ত আমি অসুস্থ, কারেন্টের শর্ট দিয়ে আমার অবস্থা পুরো খারাপ। এখন পর্যন্ত আমি অনেকের নাম টাম বলতে পারি না। এই ঘাড়ে কারেন্টের শর্ট দিছে, পায়ের ভিতরে না হইলেও 100-র উপরে মানে আঘাত করছে। র্যাব যখন আমাকে নিয়ে গেছে, র্যাবের একজন ঊর্ধ্বতম কর্মকর্তা বলতেছে যদি আমাদের আগের সময় থাকতো তাহলে তোরে ক্রুজ ফায়ার দিয়ে মেরে ফেলাইতাম। র্যাবের বিরুদ্ধে কথা বলস, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলস, আওয়ামী লীগ তো দেশে আবার ফিরে আসবে। হ্যাঁ, তো এই টাইপের কথাবার্তা বলতেছে। আমাকে যখন থানায় মারে তখন আমাকে বলতেছে যে ভারতের বিরুদ্ধে কথা বলছে। আমি যদি অপরাধী হই, আমি ডাকাতি মামলা করি, আমাকে আমার আদালত আছে, আদালতে বিচার প্রক্রিয়াধীন, আমি আদালতের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীল। আদালত যেখানে রায় দিবে আমি সেটার প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীল। সেখানে আদালত আছে, থানায় তো আমাকে মারার কোনো অধিকার রাখে না, কারেন্টের শর্ট দেওয়ার অধিকার রাখে না। র্যাব আমাকে বলতেছে যে আমাদের আগের সময় থাকলে তোকে ক্রুজ ফায়ার দিয়ে দিতাম। র্যাব যে গত অপকর্ম করছে, হেলিকপ্টার থেকে ছাত্র হত্যা করছে, এই ছোট ছোট বাচ্চাদেরকে গুলি করছে, তো র্যাবের বিরুদ্ধে তো এখন পর্যন্ত একটা চার্জশিট দিতে পারলো না, র্যাবের বিরুদ্ধে তো এখন পর্যন্ত কোনো অভিযোগ করতে পারলো না। আমার মতো একটা নিরীহ ছেলে প্রশাসনের বিরুদ্ধে বলি, এদেশের মানুষের পক্ষে কথা বলি, ভারত বিদ্বেষী, এটাই আমার সবচেয়ে বড় অপরাধ। আগামী 50 বছরও। আর দ্বিতীয়ত আমার মতো একটা ছেলের জন্ম যেন এদেশে না হয় দোয়া করি। অ্যাটলিস্ট আমাকে যেভাবে হ্যারাসমেন্ট করা হয়েছে, আমার বাবার কতগুলো টাকা গেছে, আমি ব্যক্তিগতভাবে হ্যারাসমেন্ট হয়েছি, আমাকে নিয়ে অনেক নিউজ করছে, আসিফ নাহিদের সাথে ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করছে। তারপর হচ্ছে আমার ব্যক্তিগত লাইফ টান দিছে, আমি কি করি না করি সব কিছু নিয়ে এরা অনেক মাখামাখি করছে। এটা নিয়ে আমার কোনো নেই, মাথা ব্যথা নাই। কিন্তু আমাকে যেভাবে মারা হয়েছে, হ্যারাসমেন্ট করা হয়েছে, আমার যেভাবে আমাকে শারীরিক মানসিকভাবে নির্যাতন করা হয়েছে, এটার জন্য আমি এই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আমি চাই যে আমার মামলাটা তারা দেখুক। এবং যেখানে আমার মামলা হচ্ছে আপনার এই মিরপুরে, আমি এক লোকের থেকে টাকা পাই, টাকা আনতে গেছি, সেই ডকুমেন্টস আমার কাছে আছে, সেগুলো আমি শো করছি। তো আমাকে রূপগঞ্জ থানায় মামলা দেয় কীভাবে? আর মিরপুরে যদি মব সৃষ্টি করে, পাবলিক কোনোভাবে হ্যারাসমেন্ট করে, বা মিরপুরে যদি আমাকে আমার গাড়ি ধরে, একটা ওভার গাড়ি না কেউ কি ডাকাতি করতে যায়, আপনি আমাকে একটু বলেন। এই যে ওভারের লিস্ট আমার কাছে আছে, আমি একদম ওভার থেকে আপনাদেরকে বের করে দেখাচ্ছি। এই যে আমার ওভার অ্যাপ, আমি ওভার থেকে আপনাদেরকে দেখাচ্ছি। ওভার নিয়ে কি কোনোদিন কেউ ডাকাতি করে? ব্যক্তিগত গাড়ি না মানুষ ডাকাতি করে, নাম্বার প্লেট চেঞ্জ করে। আমার ওভারের গাড়ি নিয়ে কি আমি ডাকাতি করবো? এটা সম্ভব কোনোদিন? অ্যাপে কল দিয়া অ্যাপের ড্রাইভারের সাথে আমি প্ল্যানিং করলাম, ভাই আমি ডাকাতি করতে যাচ্ছি, এই সেই প্রবাসীর মালের ডাকাতি দিছে,
যে প্রবাসী বাদী হয়েছে, আমি নিজে একজন, আমি দেখাই, আমি নিজে একজন দুবাই বিজনেস করি। এই যে আমার হচ্ছে লাইসেন্স দুবাইয়ের, আমি আপনাদের শো করতেছি। হ্যাঁ, এই যে আমি পলিটিক্যাল সাথে যেতে, এই যে আমার হচ্ছে দুবাইয়ের আপনার লাইসেন্স। হ্যাঁ, এই যে দেখেন, এই 7/8/2025 পর্যন্ত এটার মেয়াদ আছে। এই যে আপনাদেরকে আমি দেখাই, জুম করে আপনারা নিতে পারেন। পলিটিক্যালভাবে আমি আগে একটা রাজনৈতিক দল করতাম, সেটা এখন বলতে চাচ্ছি না। হ্যাঁ, তো আমি একজন, এই আমার নিজের লাইসেন্স, তো আমি যতটুকু জানি যে এয়ারপোর্ট থেকে একটার বেশি ফোন আনা যায় না, দুইটার বেশি ফোন আনা যায় না। সেখানে নাকি 1,17টা মোবাইল ফোন আনছে, সে নাকি দুধের ডিব্বা আনছে অনেকগুলা, এবং এগুলা এয়ারপোর্টে তো অবৈধ, এবং তার কাছে নাকি ট্যাক্স টোকেন আছে। যে লোক বাদী হয়েছে আর কি, আমি বাদীর বিবরণটা দিচ্ছি আপনাকে, আমার মামলা নথিতে যেভাবে পড়লাম, পরবর্তীতে জেল থেকে বাইর হওয়ার পরে। তো জেলের ভিতরে তো মামলার নথি বা ওইগুলো নেওয়ার কোনো সুযোগ নাই, সেখানে তো কোনোভাবে কোনো নিউজ টিউজ নেওয়ারও সুযোগ নেই। তো পরবর্তীতে যখন আমি দেখলাম নথিতে, সেখানে একজন বাদী হয়েছে, তো তিনি বলতেছিলেন যে এই দুবাই থেকে তিনি গোল্ড আনছেন 40 কেজি, মোবাইল আনছেন 17টা, নাকি কয়টা মোবাইলে জানি লেখা আছে। তো একজন প্রবাসী একটা মোবাইল আনতে পারে, দুইটা মোবাইল আনতে পারে, সে 17টা মোবাইল এয়ারপোর্ট থেকে ট্যাক্স ফাঁকি দিয়ে আনলো, কাস্টমসের অফিসারের সাথে জড়িত। কাস্টমসকে ধরবেন, আপনারা আমারও ধরতেছেন, আমি কি দেশের প্রশাসন? আমার সাথে পুলিশের রানিং গাড়ি দেখাইছেন, যাদেরকে জীবনে দেখি না, আমার সাথে কোনো কন্ট্যাক্ট নেই। আপনারা আমার কন্ট্যাক্ট লিখ মিডিয়াতে দিয়ে দেন, ফাঁস করেন। আমাকে নিয়ে 71 টিভি, তারপরে NTV নিউজ করছে, তারপর আরও কিছু নিউজ চ্যানেল দেখলাম নিউজ করছে, পুরো এটা সোশ্যাল মিডিয়া হ্যারাসমেন্ট করলো আমাকে। তো আমার বিষয়টা হচ্ছে, আমি যদি প্রবাসীদের কোনো কিছু করে থাকি, কোনো ক্ষতি করে থাকি, পুলিশের গাড়ি আমার সাথে আসলে কই থেকে? আমার চুল ছিল এত বড় বড়, এত বড় বড় চুল আমাকে দিছে ভুয়া ডিবি। এত বড় বড় চুল, আমি পুলিশের ড্রেস পরে কি ঘুরে বেড়াবো? আমি এত গাদা? পুলিশের রানিং গাড়ি দিছে, পুলিশের যে রানিং গাড়ি যেখানে দিছে, আমার কথা হচ্ছে যে এই গাড়ির আশেপাশে কি আমি ছিলাম? এই যারা এই মামলার আসামি, এদের সাথে কি আমার কোনো সম্পৃক্ততা আছে? এদের কাউকে আমি চিনি? বেচারা আমার ড্রাইভার রহমত আলী নাম, আমার মামলার 5 নম্বর আসামি, এই বেচারাকে শুধু শুধু জেল খাটছে 1.5 মাস, শুধু শুধু। মানে আমাকে ধরছে, ব্যাটারও ধরছে। ব্যাটার পরে আদালতে আপনার ওভারের ডকুমেন্টস দেখা পরে জামিন নিছে। তো ওভারের একটা গাড়ি, ওভার নিয়ে আমরা যাচ্ছি, আমার ব্যক্তিগত কাজে টাকা উঠানোর জন্য আমি যাচ্ছি, সেখান থেকে এরকম হ্যারাসমেন্ট করে আজকে আমাকে মব সৃষ্টি করে, মানে হ্যারাসমেন্ট করলো আজকে। এই দেশে আমাকে নিয়ে কারেন্টের শট দিল, আমাকে শারীরিক মানসিকভাবে নির্যাতন করলো, আমাকে হ্যারাসমেন্ট করলো। এত কিছু করার পরেও মানে আমার কাছে মনে হয় যে আমার আসলে সুসাইড করা উচিত, মানে অ্যাটলিস্ট মরে যাওয়া উচিত। আর কোনো ছেলে যেন আর ভবিষ্যতে, মানে আমার মতো যদি কোনো দিন, যেমন আমার একটা ফোন ছিল, ওই ফোনে অনেক তথ্য ছিল, কে কোন জায়গা থেকে কত টাকা পাচার করছে, কে কত টাকা করছে, এগুলো আমার কাছে একটা হিসাব ছিল। ওগুলো এখন বলতে চাই না, আবার একটা ঝামেলা পড়ব। তো ওই ফোনটা আমি এখন পর্যন্ত পাইনি। আমার এই একটা আইফোন আমি থানা থেকে ফেরত পাইছি। আমার আরেকটা ফোন ছিল অ্যান্ড্রয়েড, স্যামসাং A04s, ওই ফোনটা এখন পর্যন্ত আমার থানা থেকে দেয় নাই।